বওড়া গ্রামে একটা ছোট্ট স্কুল ছিল, যেটা অনেক পুরনো ছিল। স্কুলের অবস্থা খুবই খারাপ ছিল। বাচ্চাদের বসার ওই বেঞ্চগুলো ভাঙা ছিল আর তাদের উপরে ঘুণ ধরে গিয়েছিল। ব্ল্যাকবোর্ডে ফাটল চড়ে এসেছিল, তার সাথে বর্ষাকালের সময় স্কুলের ছাদ থেকে জলও পড়ত। বাচ্চারা তাড়াতাড়ি হোমওয়ার্ক চেক করিয়ে নাও, এক্ষুনি বৃষ্টি হতে চলেছে, নয়তো তোমাদের কপি ভিজে যাবে। বৃষ্টিতে খাতাপত্র ভিজে যাওয়ার ভয়ে সমস্ত স্টুডেন্টরা নিজেদের হোমওয়ার্ক চেক করানোর জন্য টিচারের কাছে চলে যায়। টিচার সব বাচ্চাদের হোমওয়ার্ক চেক করে আর ওদেরকে নতুন হোমওয়ার্ক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। ঠিক আছে বাচ্চারা, কাল সবাই নিজেদের হোমওয়ার্ক করে আসবে কিন্তু। আর এখন সোজা বাড়ি চলে যাও, কেউ যেন রাস্তায় ঘোরাফেরা না করে, কারণ বৃষ্টি খুব জোরে হতে চলেছে আর বৃষ্টিতে ভিজে গেলে শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, আমরা সবাই স্কুল থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাব। সব ছাত্ররা বাড়ি চলে যায় আর ওদের যাবার পরে ম্যাডামও স্কুলের সব দরজা বন্ধ করে দিয়ে আর জানালা বন্ধ করে দিয়ে তারা চাবি লাগিয়ে দেয়। তারপর সে নিজের বাড়ি চলে যায়। সবাই চলে যাবার পরে খুব জোরে বৃষ্টিও শুরু হয়ে যায় আর তার সাথে বড় তুফানও চলে আসে। আর বড় তুফানের কারণে স্কুলটা ভেঙে নিচে পড়ে যায়। পরের দিন ম্যাডাম যখন স্কুলে যায় তখন সে দেখতে পায় যে স্কুলটা পুরোপুরি শেষ হয়ে গেছে। নাও, এখন এটাই দেখা বাকি ছিল। যেমন তেমন করে আমরা এই স্কুলটায় কাজ করছিলাম, এখন তো সেটাও থাকলো না। এখন বাচ্চাদের কি করে পড়াশোনা করাবো? টিচার গ্রামের প্রধানের কাছে চলে যায় আর তাকে এই ব্যাপারে সব কথা বলে। প্রধান মশাই, আমাদের স্কুল তুফানের কারণে ভেঙে গেছে। আমাদের স্কুলের জন্য নতুন বিল্ডিং এর দরকার পড়বে, আপনি কি আমাদের সাহায্য করবেন? আমার কাছে এত পয়সা তো নেই যে আমি একটা নতুন বিল্ডিং তৈরি করতে পারি, তাই না? কিন্তু আমরা সরকারের কাছে স্কুল বানানোর জন্য একটা অনুরোধ জানাতেই পারি। আপনি একটা কাগজে লিখে দিন, আমি তার উপরে সই করে দিয়ে গ্রামের প্রধানের মোহর ওর মধ্যে লাগিয়ে দিয়ে কার্যালয়তে জমা করিয়ে দেব, ঠিক আছে? টিচার স্কুলের বিল্ডিং তৈরি করার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখে প্রধান মশাইকে দিয়ে দেয়। প্রধান মশাই তাতে প্রধানের মোহর লাগিয়ে দিয়ে কাছাকাছি নিজের সরকারি অফিসে জমা করে দেয়। আর কয়েকদিন পরে একজন সরকারি ইঞ্জিনিয়ার এই স্কুলের নকশা বানানোর জন্য আর জায়গাটা ভালো করে দেখার জন্য গ্রামে চলে আসেন। এই নিন ম্যাডাম, আমি স্কুলের নকশাটা তৈরি করে দিয়েছি, আমি এর একটা কপি অফিসে জমা করে দেব। যেই সরকারের তরফ থেকে বাজেট পাস হয়ে যাবে, নতুন স্কুল তৈরি করার কাজও শুরু হয়ে যাবে। টিচারকে নতুন স্কুলের নকশা দেওয়ার পরে ইঞ্জিনিয়ার ওখান থেকে চলে যায় আর সরকারি অফিসে স্কুলের নকশাটাও দিয়ে দেয়। কিন্তু সরকারি অফিসার এই ব্যাপারে খুব ভালো করে নজরই দেন না। আর অনেক সময় কেটে যাবার পরেও স্কুল তৈরি হওয়ার কাজ শুরু হয় না। অনেক মাস অপেক্ষা করলাম, এখন তো 1 বছর হতে চলেছে, এখনো পর্যন্ত নতুন স্কুল তৈরি হওয়ার সংকেত পর্যন্ত পেলাম না। আমার তো মনে হয় না যে সরকার আমাদের জন্য স্কুল তৈরি করাবে। টিচার এই ব্যাপারে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলার জন্য তার অফিসে চলে যায়। আসুন ম্যাডাম, বসুন না, আমি তো আপনার কাছেই আসছিলাম। স্যার, আসলে আমাদের স্কুলের বিল্ডিং এর কাজ কবে থেকে শুরু হবে? 1 বছর হয়ে গেছে স্যার। বাচ্চাদের ভবিষ্যতের প্রশ্ন যে। আমি আর আপনাকে কি যে বলি, আমি তো সেদিনকেই নকশাটা দিয়ে দিয়েছিলাম, সেটা পাসও হয়ে গিয়েছিল। সরকারের তরফ থেকে যে স্কুলের বাজেটটা এসেছিল সেটা সরকারি অফিসাররা খেয়ে নিয়েছে আর কাগজে এটাই দেখানো হয় যে স্কুল তৈরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। সরকারি অফিসারদের থেকে আশাই বা কি করব আমি? এই লোকেরা তো বাচ্চাদের ভবিষ্যৎটাও খারাপ করলো। কম করে স্কুলের টাকা তো ছেড়ে দিতেন, বেচারা বাচ্চাদের ভালো হয়ে যেত। আমি আপনার কাছে ক্ষমা চাইছি ম্যাডাম, আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ হয়ে গেল, কিন্তু এতে আমার কোনো দোষ নেই, আমি তো আমার কাজটা করেই দিয়েছিলাম। না, আমি এত সহজে বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ করতে দেব না। স্কুলের বিল্ডিং তৈরি না হলে কি হলো? আমি গাছের তলায় বাচ্চাদেরকে লেখাপড়া করাবো, কিন্তু আমি তাদের পড়াশোনা করিয়েই ছাড়বো। পরের দিন থেকে টিচার সবাইকে নিয়ে এসে একটা গাছের তলায় পড়াশোনা করাতে শুরু করে দেয়। সব বাচ্চারা এই ধরনের ক্লাস দেখে খুবই খুশি হয়। তখনই হঠাৎ করে বৃষ্টি নেমে যায় আর বাচ্চারা বৃষ্টি থেকে বাঁচার জন্য এদিক ওদিক দৌড়তে শুরু করে দেয়। আরে, কোথায় যাচ্ছো? সাবধানে বাচ্চারা, বৃষ্টিতে পিছলে যেও না। কয়েকজন বাচ্চা পাশে দাঁড়িয়ে থাকা একটা খারাপ রিকশার ভেতরে গিয়ে বসে পড়ে। ম্যাডামও রিকশার ভেতরে চলে যায় আর ড্রাইভারের সিটে বসে সে বাচ্চাদেরকে পড়াতে শুরু করে দেয়। এটা তো আমরা ভালো জায়গা পেয়ে গেছি বাচ্চারা, আমরা এখানে বসেও পড়াশোনা করতে পারবো। কিন্তু ম্যাডাম, এই রিকশায় তো শুধু আমরা 4 জনই বসতে পারবো, বাকি স্টুডেন্টরা কি করে পড়াশোনা করবে? এই ব্যাপারে কিছু একটা ভাবতে হবে, আমি একটা উপায় বের করে নেব। তোমরা আজকের লেখাপড়া করে নাও আর বাড়ি চলে যাও।
আমি কাল পর্যন্ত নতুন স্কুলের ব্যবস্থা করছি। সমস্ত বাচ্চারা যখন চলে যায় তখন ম্যাডাম একজন রিক্সা মেকানিকের কাছে চলে যায়। আমাকে বাচ্চাদের জন্য একটা নতুন স্কুল বানাবো, তুমি কি আমার সাহায্য করবে? কোনো বিল্ডিং তৈরি করা মিস্ত্রি নয় আমি, কোনো বিল্ডিং তৈরি করা আমি কোনো রাজমিস্ত্রি নই যে আপনার জন্য আমি একটা স্কুল তৈরি করে দেব। আমি রিক্সারই স্কুল বানাতে চাই, পাথরের নয়, সেই জন্যই তো তোমার কাছে এসেছি। রিক্সা স্কুল? কিন্তু সেটা কিভাবে? আমি তো আজ অব্দি কখনো এই ধরনের স্কুলের নাম শুনেইনি আর দেখিও নি, তাই না? প্রথম আপনার মুখ থেকেই শুনলাম আমি এটা। ম্যাডাম, আমি একটা গরিব মানুষ, এটা দেখে আপনি আমার সাথে ঠাট্টা করছেন না তো আবার? আর যদি আপনি ঠাট্টা নাই করে থাকেন তাহলে আপনিই বলুন না যে আমি রিক্সা স্কুলটা কিভাবে তৈরি করব। দেখো, ওখানে অনেকক্ষণ ধরে কিছু খারাপ রিক্সা রয়েছে, তুমি কি ওই সবকটাকে জুড়ে নিয়ে এরকম একটা রিক্সা স্কুল বানাতে পারো যার মধ্যে আমার সমস্ত স্টুডেন্টরা একসাথে লেখাপড়া করতে পারবে? আচ্ছা, তাহলে এই ব্যাপার। আপনি আগে কেন বলেননি আমাকে? এটা তো আমি খুব সহজেই করতে পারবো, আপনি শুধু আমার কামালটা দেখতে থাকুন। আমি সব ভাঙা রিক্সাগুলোকে জুড়ে দিয়ে এমন একটা পাঠশালা আমি তৈরি করব যে আপনি দেখে অবাক হয়ে যাবেন। এখন এই মেকানিক সব ভাঙা রিক্সাগুলোকে এক জায়গায় গিয়ে জড়ো করে আর সেগুলোকে ওয়েল্ডিং করে জুড়ে দেয়। এই নিন ম্যাডাম, আপনার রিক্সা স্কুল আমি তৈরি করে দিয়েছি, একদম চকচক করছে, দেখুন না। পড়াশোনা করার জন্য ব্ল্যাকবোর্ডও ফিট করে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ। তোমার যাই বিল হয়েছে সেটা আমায় দিয়ে দাও, আমি পে করে দিচ্ছি। আরে কি কথা বলছেন আপনি ম্যাডাম? আপনি বাচ্চাদের ভবিষ্যতের জন্য এত কিছু করছেন আর আমি এইটুকু কাজ ফ্রিতে করতে পারবো না নাকি? আর এমনিতেই আমার মেয়ে সুধাকে তো আপনি পড়াচ্ছেন ম্যাডাম। ঠিক আছে, তাহলে আমি আসছি, বাচ্চাদের স্কুলের টাইম হয়ে গেছে। এখন টিচার রিক্সা স্কুলে বসে সেটা চালাতে শুরু করে দেয় আর বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে ওদেরকে পিক করে নেয়। একজন মহিলাকে রিক্সা চালাতে দেখে লোকেরা তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে দেয়, কিন্তু টিচার তাদের কথায় কোনো কানই দেয় না। আরে ওই দেখো, একজন মহিলা রিক্সা চালাচ্ছে। এখন টিচার সব ছাত্রদেরকে বাড়ি থেকে নিয়ে পিক করে নেয় আর সবাইকে রিক্সা স্কুলের ভেতরে পড়াতে শুরু করে দেয়। আর ছুটি হয়ে গেলে সবাইকে আবার বাড়িতে গিয়ে ড্রপ করে আসে। আর সব বাচ্চারা মন দিয়ে পড়াশোনাও শুরু করে দেয় আর এক্সামে টপ করে। এই দেখো বাচ্চারা, আমাদের স্কুলের ব্যাপারে নিউজ পেপারে আর্টিকেল ছেপেছে, সবাই টপ করেছে, সেই জন্য সমস্ত স্টুডেন্টসদেরকে নতুন ক্লাসের জন্য শুভকামনা। এখন এই কথাটা সব জায়গাতেই ছড়িয়ে যায় যে এই টিচার স্কুল না থাকার কারণে রিকশায় ঘুরে ঘুরে বাচ্চাদেরকে পড়াশোনা করান। সরকারের কানে যখন এই কথা পৌঁছয় তখন সরকার ওই ঘুষখোর অফিসারদের কাজ থেকে বের করে দেয় যারা স্কুল বিল্ডিংয়ের পয়সা খেয়ে নিয়েছিল, আর টিচারকে তার এই সততার জন্য অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানানো হয়। নাগপুরের একটি ছোট্ট গ্রামে হর্ষ থাকত। হর্ষ নিজের মা বাবার সাথে বাস করত। হর্ষের বাবা একজন গরিব চাষি আর মা দর্জি ছিলেন। ওরা দুজনাই নিজেদের কাজ করে সংসার চালাবার চেষ্টা করত। হর্ষের পড়াশোনার খরচ বেশি হওয়ার কারণে ওরা দুজনই খুবই চিন্তিত থাকত। আমি আমার হর্ষের জন্য খুব চিন্তা করছি, ওর লেখাপড়ার। হর্ষ এখন বড় হয়ে উঠেছে, আর যদি আমরা ওকে স্কুলে অ্যাডমিশন না দিই তাহলে মুশকিল কিন্তু বেড়েই যাবে। আরে আমি আমার মতন চেষ্টা তো করছি, কিন্তু আমাদের হর্ষ পড়াশোনা তো খুবই ভালো, খুবই বুদ্ধিমান। ও এখন থেকেই তো ও গুণ ভাগ আর ইংরেজিও পড়তে শিখে গেছে। কালকে সকালেই আমরা ওকে নিয়ে গিয়ে একটা বড় বিদ্যালয়ে ভর্তি করব, লেখো ও খুব খুশি হবে। হর্ষকে নিয়ে সকালবেলায় কুসুম আর রামনারায়ণ একটা বড় বিদ্যালয়ে গিয়ে পৌঁছয়। রামনারায়ণ ওখানকার সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। মা, আমি কি এই স্কুলে পড়বো? হ্যাঁ সোনা, তুমি এই স্কুলেই পড়বে, এখানে পড়াশোনা করে বড় লোক হবে, আর এইভাবেই অনেকগুলো স্কুল বানাবে। আমি খুবই থতমত খাচ্ছি বুঝলে, আমাদের আবার বেশি টাকা না দিতে হয়। আরে তুমি চলো তো, ওখানে গিয়ে দেখা তো যাক। ওখানে যেই যায় গেটের সামনে দাঁড়িয়ে থাকা দারোয়ান ওদের আটকে দেয়। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা কারোর অনুমতি ছাড়া? আসলে ব্যাপারটা হলো আমি আমার ছেলেকে এই বিদ্যালয়তে ভর্তি করাতে চাই। ভর্তি করাবে? আর সেটাও এখানে? তোমার সত্যি সাহস আছে বটে, হ্যাঁ? আরে এখানে শুধু বড় লোকের ছেলেরা ভর্তি হয়। তোমাকে দেখে তো মনে হচ্ছে যে তুমি কোনো আবর্জনা পরিষ্কার করো। আরে এইসব আপনি কি আজেবাজে কথা বলছেন? আমার ছেলে পড়াশোনায় খুবই ভালো, বুঝেছেন?
দয়া করে আমাদেরকে ভেতরে যেতে দিন, আমাদেরকে অপমান করবেন না। এই আমি তোমাদেরকে বললাম না, যাও এখান থেকে, নাহলে এক্ষুনি এই ডান্ডা দিয়ে তোমাদের শায়েস্তা করবো। হ্যাঁ, বুঝতে পেরেছো? দারোয়ান যখন ওদেরকে তাড়িয়ে দিচ্ছিল তখনই সেখানে বিদ্যালয়ের একজন মাস্টার চলে আসে আর রামনারায়ণ আর তার পরিবারের দশা দেখে বলতে শুরু করে, দারোয়ান, আমি তোমাকে কতবার বলেছি না যে মানুষের সাথে এইভাবে কথা বলবে না? যাও এখান থেকে, নিজের কাজ করো গিয়ে, আমি দেখে নিচ্ছি। আপনারা সবাই আমার সাথে মুখ্য অধ্যাপকের রুমে চলুন। তারপর ওরা সবাই মিলে মুখ্য অধ্যাপকের অফিসে যায়। আগে ম্যাডাম, ওরা নিজেদের বাচ্চাকে আমাদের বিদ্যালয়ে ভর্তি করাতে নিয়ে এসেছে, সেই জন্য আমি ওদেরকে ভেতরে নিয়ে এলাম। বাচ্চাটা পড়াশোনাতে খুবই ভালো। বলুন কি ব্যাপার? আপনারা এই স্কুলের নামটা জানেন কি? এটা দীনদয়াল স্কুল। এটা অনেক বড় কনভেন্ট স্কুল। ইংরেজদের মতো চলাফেরা আমরা শিখাই এখানে, যাতে ওদের মধ্যে অনুশাসন আসে। আমরা আমাদের বাচ্চার মধ্যে এই সমস্ত গুণই দেখতে চাই, আর তার জন্য আমরা যত টাকা লাগবে সব দিতে রাজি আছি। রামনারায়ণের এই কথা শোনার পরে প্রিন্সিপাল আর ওই মাস্টারের কথা লোভে একেবারে চকচক করে ওঠে। তখন মাস্টার প্রিন্সিপালকে বলে, এরা গরিব হতে পারে ঠিকই, তবে এরা কিন্তু খুবই অসহায় দেখছি। আমরা কিন্তু এই সুযোগটা নিতেই পারি। নিজেদের বাচ্চাকে পড়ানোর জন্য এরা সমস্ত টাকা দিয়ে দিতে পারে। যদি বলেন আপনি, তাহলে এদের থেকে বেশি টাকা নিয়ে নেব। এটাও কোনো বলার কথা হলো? এদের থেকে টাকা পেয়েই তো আমার আর আমার বাচ্চাদের পরিবার হাসি খুশি থাকবে। যত লোটা যায় লুটে নাও। আমাদের বিদ্যালয়েতে 25,000-এ ভর্তি করা হয়, আমি ওদেরকে 50,000 বলছি। আপনি শুধু হ্যাঁ বলে দেবেন। রামনারায়ণ বাবু, 50,000 টাকা দিয়ে দাও আমাদেরকে, আর তোমার বাচ্চাকে এই স্কুলে ভর্তি করিয়ে দাও, ঠিক আছে? মালিক, এত টাকা কোত্থেকে আনবো আমি? একটু কি সময় পাওয়া যেতে পারে? দেখো, যদি নিচের বাচ্চার ভবিষ্যতের সুরক্ষা চাও তাহলে অ্যাডমিশন নিয়ে নাও, নয়তো আমাদের সময় নষ্ট করো না। চলে যাও, যখন পয়সা হবে না তখন এসো। রামনারায়ণ আর কুসুম আর হর্ষ ওখান থেকে উদাস হয়ে বাড়ি চলে যায়। বাবা, আমার বয়সের সমস্ত বাচ্চারা স্কুলে যায় ভালো ভালো টিফিন নিয়ে। আমি কবে যাব? তুমি অবশ্যই যাবে বাবা, একটু সময় দাও আমাকে। আমি হর্ষের জন্য খুব চিন্তা করছি গো। 50,000 টাকা আমরা কোত্থেকে আনবো? নিজের বাচ্চাকে পড়াশোনা করানোর জন্য আমি সব কিছু করতে পারি। আমরা কেন না গিয়ে গ্রামে রামু কাকার সাহায্য নিই? গ্রামে সবচেয়ে পুরনো আর লেখাপড়া জানা তো উনি আমাদের সাহায্য নিশ্চয়ই করবেন। রামনারায়ণ আর কুসুম রামু কাকার বাড়িতে যায় আর ওনাকে সব সমস্যার কথা খুলে বলে। তখন রামু কাকা তাদেরকে বলে, তুমি তোমার বাচ্চাকে আমাদের গ্রামের বিদ্যালয়ে কেন পড়াচ্ছ না? আমাদের গ্রামে বিদ্যালয় আছেই কোথায়? গ্রামে কোনো ভালো শিক্ষা দিতে পারবে না কেউ, সেই জন্যই তো আমি ওকে অন্য গ্রামে শহরের বিদ্যালয়ে দিতে চাইছি। তোমরা দুজন আমার সাথে চলো, আমাদের গ্রামেরই একটা জিনিস তোমাদের দেখাবো। রামু কাকা ওদেরকে জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে একটা গুহায় নিয়ে যায়। তারপর বলে, এই গুহার ভেতরে যাও, তুমি সব জানতে পারবে। যেই কুসুম আর রামনারায়ণ ওই গুহার ভেতরে যায়, একটা অন্য জগতে ওরা পৌঁছে যায় তখনই। আর ওদের সামনে একটা বিশাল বড় পাঠশালা চলে আসে, যেটা পুরো সোনার হয়। আর ওই পাঠশালাতে সোনার ঘণ্টা থাকে, সোনার ব্ল্যাকবোর্ড, সোনার বেঞ্চ, যেখানে বসে সব বাচ্চারা পড়াশোনা করছিল। এই সব কিছু দেখার পরে কুসুম আর রামনারায়ণ অবাক হয়ে যায় আর রামু কাকাকে জিজ্ঞাসা করে, এসব কি করে হতে পারে? আমাদের গ্রামে সোনার পাঠশালা কি করে হতে পারে? আর এটা গুপ্ত কেন? আর তখনই রামু কাকা ওদেরকে সব কথা খুলে বলে, ইংরেজদের ভয়ের কারণে এই স্কুলটা আমাদের পূর্ব বংশের লোকেরা এখানে তৈরি করেছিল, যাতে আমরা আমাদের সংস্কৃতি আর ভাবনা চিন্তাকে ভুলে না যাই। আমার বাবা তো এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। একদিন ওনাকে ইংরেজরা ধরে ফেলেন। তোমরা 2 পয়সার লোক আমাদের মতন স্কুল খুলছো? তোমাকে আমি ছাড়বো না। কিন্তু আমরা তোমার কি ক্ষতি করেছি? তোমার বাচ্চাকে পড়াশোনা করিয়ে আমাদের থেকে বেশি উন্নতি করতে চাও, এটা আমরা কখনো হতে দিতে পারি না। আমাদের থেকে তোমরা কি চাও বলো তো? কি করব আমরা? পুরো নাগপুর গ্রামে যত সোনা আছে আমাদের কাছে এনে দাও, আর তোমার এই নোংরা স্কুলটা বন্ধ করে তুমি এখান থেকে চলে যাও। আমি এই সোনা তোমাকে কখনো দেব না। সব সোনা নিয়ে আমি জঙ্গলের গুহাতে গিয়ে লুকিয়ে পড়ব।
আর একটা নিজের জগৎ বানাবো। হ্যাঁ, আর সেই সময় থেকে এখনো পর্যন্ত আমরা নাগবাসীরা ওই সোনার স্কুলটাকে গোপনভাবেই চালাচ্ছি। হে ভগবান, তাহলে আসল কথা এটা যে আপনি আমার বাচ্চাদেরকেও এই সোনার স্কুলে অ্যাডমিশন দেবেন? দয়া করুন রামু কাকা, আমার বাচ্চাকে শিক্ষিত করে তুলতেই হবে। আমি তোমার ছেলেকে তখনই এই বিদ্যালয়ে ঢুকতে দেব যখন তুমি শহরের বিদ্যালয়ের মুখোশটা খুলে দেবে। ওই বিদ্যালয় আমাদের গ্রামের অনেক লোককে ঠকিয়েছে, এটা তোমাকে করতেই হবে। আমরা অবশ্যই এটা করব, ওদেরকে আমি শাস্তি দেবই দেব। এর জন্য আমাদেরকে একটা প্রমাণ দিতে হবে। তুমি সেসব চিন্তা করো না, ওরা যত টাকা তোমাদের থেকে চেয়েছে তত টাকা তোমরা নিয়ে যাও। আমি পিছন থেকে পুলিশকে বলে দেব সব, পুলিশ তখন হাতে নাতে ওদেরকে ধরবে। কুসুম আর রামনারায়ণ ঠিক তেমনটাই করে। ওই বড় লোকদের বিদ্যালয়ে টাকা নিয়ে ওরা পৌঁছে যায়। আর রামনারায়ণ প্রিন্সিপালকে বলে, আগে এই নিন আপনার টাকা, পুরো 50,000 রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আমি তো আগে থেকেই জানতাম যে তোমরা নিজের বাচ্চাকে আমাদের স্কুলেই পড়াবে। আরে এত ভালো স্কুল যে, আর কোথায় সোনার সেই বাজে পাঠশালা। দাও, আমাকে টাকা দাও। রামনারায়ণ যেই পয়সা প্রিন্সিপালকে দেয় আর প্রিন্সিপাল হাতে টাকা নেয়, ওই রুমের মধ্যে সঙ্গে সঙ্গে পুলিশের লোক চলে আসে আর ওনাকে হাতে নাতে ধরে নেয়। জেলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আমি আর আমার বর পরিশ্রম করে দিন রাত লোকেদের বাড়িতে কাজ করে নিজের বাচ্চাদেরকে পড়াতে চাই, আর তুমি হলে তোমার তো লজ্জাও করে না। প্রিন্সিপাল আর মাস্টার দুজনেই হাতে নাতে ধরা পড়ে যায়। আর তারপরেই হর্ষ ওদের গ্রামের সোনার পাঠশালায় ভর্তি হয়ে যায়।